হ্যালো স্টুডেন্টস, আমি মোহন স্যার। আজকে তোমাদের দশম শ্রেণী থেকে ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র বা অজাইব কিভাবে অঙ্কন করতে হয় সেটি শেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ ও বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় এই অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলি তোমাদের সামনে আমি সমাধান সহ আলোচনা করব। ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র বা অজাইব অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অর অজাইব রাশিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর সাহায্যে তোমরা শুধুমাত্র গ্রাফ পেপারের মধ্যে অজাইব অঙ্কন নয়, সে অজাইব থেকে তোমরা যে কোনো পরিসংখ্যা বা রাশি সমষ্টির মধ্যমা অর্থাৎ মিডিয়ানও নির্ণয় করতে পারবে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের লেখচিত্র একটি হস্তাঙ্কিত অর্থাৎ হাতে আঁকানো মসৃণ বক্ররেখা অর্থাৎ ফ্রি হ্যান্ড স্মুথ কার্ভ এর মাধ্যমে প্রকাশ করা যায়। ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজাইব বলে। ইহা সাধারণত দু প্রকারের হয়ে থাকে। একটাকে বলা হয় ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অফ লেস দেন টাইপ বা ক্ষুদ্রতর সূচক অজাইব অর্থাৎ লেস দেন অজাইব, এবং বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অফ মোর দেন টাইপ বা বৃহত্তর সূচক অজাইব অর্থাৎ মোর দেন অজাইব। এগুলো অঙ্কন করা এবং এগুলো সমাধান করা খুব সহজ। তো আমরা প্রথমে লেস দেন টাইপ নিয়ে আলোচনা করছি। তো ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র অঙ্কনের পদ্ধতি, প্রথম যেটা আমরা আলোচনা করব আজকে সেটা হলো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র কিভাবে আমরা অঙ্কন করব। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, প্রশ্নের মধ্যে যেমনই ছক দেওয়া থাক না কেন আমরা সেটিকে ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকায় রূপান্তরিত করব। এবং যদি আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র অঙ্কন করি সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার তালিকা তৈরি করব। আবার পরে আমরা দেখব যে যখন আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র তৈরি করব সেক্ষেত্রে আমরা বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যার তালিকা প্রস্তুত করব। তো এই ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যার তালিকা প্রস্তুত করব, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যোগ করতে করতে আমরা যাব। এরপর আমরা গ্রাফ পেপারের মধ্যে এক্স অক্ষ বরাবর প্রত্যেক শ্রেণীর প্রকৃত ঊর্ধ্ব সীমানা চিহ্নিত করব। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ক্ষেত্রে ঊর্ধ্ব সীমানা চিহ্নিত করব, অর্থাৎ লেস দ্যান টাইপের ক্ষেত্রে আমাদের যে শ্রেণীগুলি আছে সেই শ্রেণীগুলিকে আমরা অবশ্যই দেখে নেব যেগুলো প্রকৃত শ্রেণী আছে। যদি প্রকৃত শ্রেণী না থাকে তাহলে অবশ্যই আমরা সেটিকে প্রকৃত শ্রেণীতে রূপান্তরিত করব এবং সেখান থেকে আমরা প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানাগুলিকে আমরা গ্রাফ পেপারের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে প্লট করব এবং ওয়াই অক্ষ বরাবর তাদের করেসপন্ডিং অর্থাৎ অনুরূপ ক্রমযৌগিক পরিসংখ্যাগুলোকে আমরা বসাবো। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানাগুলো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো অনুরূপ ক্রমযৌগিক পরিসংখ্যা। যেমন ধরা যাক আমাদের কাছে একটা শ্রেণী আছে 20 থেকে 40 এবং পরের শ্রেণীটি হলো 40 থেকে 60, তারপরের শ্রেণীটি হলো 60 থেকে 80। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর 40, 60, 80 এই মানগুলিকে বসাবো। অর্থাৎ যখন আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নেব তখন আমরা অবশ্যই এক্স অক্ষ বরাবর আমরা প্রত্যেকটা শ্রেণীর যে ঊর্ধ্ব শ্রেণী সীমানাগুলি আছে সেগুলিকে আমরা নির্দিষ্ট অন্তরালে প্লট করব বা বসাবো এবং আমরা ওয়াই অক্ষ বরাবর তাদের করেসপন্ডিং ক্রমযৌগিক পরিসংখ্যাগুলোকে বসাবো। যে কোনো একটা বিন্দু যদি আমাদের এখানে বের হয় তাহলে সেই বিন্দুটির স্থানাঙ্ক কেমন হবে? সেই বিন্দুটির স্থানাঙ্ক হবে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা কমা অনুরূপ ক্রমযৌগিক পরিসংখ্যা, কারণ এক্স বরাবর আমাদের রয়েছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে আমাদের অনুরূপ ক্রমযৌগিক পরিসংখ্যা। তার মানে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক হলে ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্ক হবে ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং ওয়াই স্থানাঙ্ক বা কোটি হবে অনুরূপ ক্রমযৌগিক পরিসংখ্যা। এরপর প্রাপ্ত বিন্দুগুলিকে আমরা সুন্দর করে ফ্রি হ্যান্ড অথবা স্কেলের মাধ্যমে জয়েন করব এবং সেখান থেকে আমরা একটা বক্ররেখা পাবো যাকে আমরা ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বা অজাইব লেস দেন টাইপ বলে থাকি। তাহলে আজকে প্রথম উদাহরণটি দেখো। আজকে প্রথম উদাহরণ মাধ্যমিক 2018 সালে এসেছিল। এখানে বলা হয়েছে যে নিচের পরিসংখ্যা বিভাজনের ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কন করো। শ্রেণী সীমানা 50 থেকে 60, 60 to 70, 70 to 80, 80 to 90 এবং 90 to 100। পরিসংখ্যাগুলি হলো 4, 8, 12, 6 এবং 10। তো আমাদের যেটা দেখা উচিত সেটা হলো
যে আমাদের যে শ্রেণী সীমানাগুলো আছে সেগুলো কন্টিনিউয়াস আছে কি নেই। যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় সেটি আমি আগের যে ভিডিওসগুলো তৈরি করেছি অর্থাৎ মিন মিডিয়ান মোডের ভিডিওসগুলোতে প্রত্যেকটাতে আলোচনা করেছি, তাই এখানে আমি আর আলোচনা করছি না আলাদা করে। তো এখানে দেখো 60তে শেষ হয়েছে, পরের শ্রেণীটি 60 থেকে স্টার্ট, 70তে শেষ এবং 70 থেকে স্টার্ট, অর্থাৎ প্রত্যেকটি প্রকৃত শ্রেণী সীমানা রয়েছে। কিন্তু এখানে পরিসংখ্যাগুলো সাধারণ পরিসংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমাদের সমাধানে যেটা করতে হবে সেটা হলো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করতে হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু আমাদের ক্ষুদ্রতর সূচক অজয়েব তৈরি করতে বলা হয়েছে, তাহলে আমরা অবশ্যই এই ক্ষুদ্রতর সূচক অজয়েব তৈরি করবার জন্য আমরা যে ক্রমযৌগিক পরিসংখ্যাটি তৈরি করব সেটিও অবশ্যই লেস দ্যান টাইপ বা ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা তালিকা প্রস্তুত করব। তাহলে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনটি হলো শ্রেণী সীমানা 50 to 60, 60 to 70, 70 to 80, দেন 80 to 90 এবং সর্বোপরি 90 to 100। তাদের পরিসংখ্যাগুলো কত আছে? 4, 8, 12, 6 এবং লাস্টেরটি হলো 10। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যখন পরীক্ষার সময় করবে বা বাড়িতে করবে অবশ্যই লাইনটি মেনটেন করার চেষ্টা করবে যেন আগু পিছু না হয়ে যায়, তাহলে পরীক্ষক বিরক্ত বোধ করে এবং সেক্ষেত্রে তোমাদের কিছু নাম্বার কেটে দেওয়া হতে পারে। তো তোমরা চেষ্টা করবে যেন সম্পূর্ণটি একটি লাইনেই থাকে, এবং তাতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা মাঝখানে লাইন দিয়ে দিয়ে এগুলোকে পৃথক করে দিতে পারো, যাতে স্পষ্ট বোঝা যায় যে এই শ্রেণীর পরিসংখ্যা হলো এটি এবং তার করেসপন্ডিং ক্রমযৌগিক পরিসংখ্যা হলো এটি। আগে পিছিয়ে হলে কিন্তু বুঝতে খুব অসুবিধা হয়। তো আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা যেটি এই ক্ষেত্রে ক্ষুদ্রতর সূচক অর্থাৎ লেস দেন টাইপ রয়েছে, তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো 4, ডাইরেক্ট 4 চলে আসলো। দেন পরেরটি হলো 8 প্লাস 4 অর্থাৎ 12, তারপরেরটি হলো 12 প্লাস 12 অর্থাৎ 24, তারপরেরটি হলো 6 প্লাস 24 ইকুয়ালস টু 30 এবং তারপরেরটি হলো 30 প্লাস 10 ইকুয়ালস টু 40। এবং আমরা যদি এই পরিসংখ্যাগুলোকে যোগ করি তাহলে দেখব যে সমস্ত পরিসংখ্যাগুলি সমষ্টি হবে আমাদের 40। যদি এখানে কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গাটি আর এই সমস্তটি মিলবে না, অর্থাৎ আলাদা আসবে। তো তোমরা এভাবে ব্র্যাক ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো। তো যাই হোক, লেস দ্যান টাইপের ক্ষেত্রে আমরা উপর থেকে যোগ করতে করতে নিচের দিকে নামি, এবং আমি যখন বৃহত্তর সূচক দেখাবো তখন তোমরা বুঝতে পারবে আমরা নিচের থেকে যোগ করতে করতে উপরের দিকে ফেরত যাই। এরপর আমাদের যেটা করতে হবে, এই বিন্দুগুলিকে আমাদেরকে গ্রাফ পেপারের মধ্যে প্লট করতে হবে। তো ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যার ক্ষেত্রে বিন্দুগুলি কেমন হবে? আমাদের স্পষ্ট বলা আছে যে প্রত্যেকটা শ্রেণী সীমানার আমাদেরকে ঊর্ধ্ব শ্রেণী সীমানাগুলো কনসিডার করতে হবে। অর্থাৎ আমাকে 60 তার করেসপন্ডিং ক্রমযৌগিক পরিসংখ্যা 4, এটি হলো আমাদের প্রথম বিন্দু বা এটি হলো আমাদের একটি বিন্দু। পরের বিন্দুটি হবে 70, 12, তারপরের বিন্দুটি হবে 80, 24, তারপরের বিন্দুটি হবে 90, 30, তারপরের বিন্দুটি হবে 100, 40। এটা হলো আমাদের ক্ষুদ্রতর সূচক অর্থাৎ লেস দেন টাইপের ক্ষেত্রে আমাদের এইভাবে বিন্দুগুলোকে সিলেক্ট করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা শ্রেণী সীমানার যে ঊর্ধ্ব শ্রেণী সীমানাগুলো আছে সেগুলো আমরা এক্স অক্ষ বরাবর বসাবো এবং তাদের করেসপন্ডিং যে ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো আছে সেগুলো আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো। তাহলে এবার গ্রাফ পেপারের মধ্যে এগুলোকে প্লট করে দেখা যাক যে গ্রাফ পেপারের মধ্যে এগুলোকে কিভাবে বসাতে হয়। তাহলে দেখো, গ্রাফ পেপারের মধ্যে আমি এক্স অ্যাক্সিস ও এক্স একটি সরলরেখা নিলাম এবং তার সঙ্গে লম্ব করে ও ওয়াই একটি সরলরেখা নিলাম যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস। এবং আমরা যখন অজয়েব অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা বক্ররেখা অঙ্কন করব, আমরা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম পাদই ছবির মধ্যে দেখাবো। তোমরা ক্লাস 9-এ করেছো, যেখানে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা দেখেছিলাম যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমাদের গ্রাফ পেপারটিকে টোটাল 4টা ভাগে বিভক্ত করে এবং সেগুলি হলো প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। কিন্তু আমরা এক্ষেত্রে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট পাদের মধ্যে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র গ্রাফটি এখানে অঙ্কন করে দেখাবো। তো আমাদের এক্স অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যার প্রত্যেকটি শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানাগুলোকে বসাতে হবে। তাহলে তো এই জায়গাটি ভালো করে দেখো, আমি 0-র পরে রয়েছে 5 ডিস্টেন্সে, তারপরে 5 ডিস্টেন্স, তারপরে আবার 5 ডিস্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা 5 ডিস্টেন্সকে আমি অ্যালট করেছি বা হাইলাইট করেছি। এবং ওয়াই অক্ষ বরাবরও প্রত্যেকটি 5 ডিস্টেন্সকে আমি হাইলাইট করেছি, দেখো কালো কালির ডট পেন দিয়ে।
তবে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই যখন পরীক্ষার সময় গ্রাফ পেপার ব্যবহার করবে, গ্রাফ পেপারটি সম্পূর্ণরূপে পেন্সিল দিয়ে করবে। আমি এখানে স্পষ্ট করে বোঝাবার জন্য পেন দিয়ে করেছি, কারণ পেন্সিল দিয়ে করলে একটু আবছা দেখায়। কিন্তু তোমরা বাড়িতে এবং পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, তাতে অনেক বেশি সুন্দর করে তোমরা করতে পারবে এবং কোথাও ভুল হলে সেটিকে ইরেজ করে আবার করতে পারবে। তো আমি প্রত্যেকটা শ্রেণীর আমাদের ঊর্ধ্ব শ্রেণী সীমানাগুলো ছিল 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140 এক্সেট্রা। তো আমি এখানে ক্ষুদ্রতর যে আমাদের বর্গক্ষেত্রটি আছে, অর্থাৎ প্রত্যেকটা যে বর্গক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ, এই বর্গক্ষেত্রগুলির এক্স অক্ষ বরাবর আমি যে দূরত্ব আছে সেটিকে আমি ধরে নিয়েছি হচ্ছে 2 এক, এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্বগুলোকে আমি ধরে নিয়েছি হচ্ছে 1 পরিসংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারলে। কিন্তু সমস্ত উদাহরণের ক্ষেত্রেই যে 2 একক বা 1 পরিসংখ্যা ধরতে হবে তেমনটি নয়। আমি আমার পরের উদাহরণগুলিতে দেখাবো যে কখনো আমি 4 এককও ধরেছি, আবার কখনো আমি 1 একক ধরেছি। এটি তোমাদের এই যে ঊর্ধ্ব শ্রেণী সীমানা আছে তার মানের উপর নির্ভর করবে। এমনভাবে সিলেকশন করতে হবে যেন অল্প জায়গার মধ্যে আমি পুরোটাকে আটাতে পারি। 60 থেকে 70 আমাদের টোটাল ডিস্টেন্স কত আছে? 5টা পয়েন্ট আছে, 1 2 3 4 5। এবং তুমি যদি এখানে 2 2 করে ক্যালকুলেট করো, অর্থাৎ 60, 62, তারপরে 64, 66, 68, 70, 70তে পৌঁছে গেলাম। আবার 72, তারপর হচ্ছে 74, তারপর 76, 78, 80। বোঝা গেল? 80 থেকে 82, 84, 86, 88 এবং 90। এভাবে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখবে যে আমরা যখন 2 ঘর বা 2 একক হিসেবে প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা ধরেছি, তখন আমাদের কিন্তু এই পয়েন্টসগুলো সঠিকভাবে অ্যালোকেট হয়ে যাচ্ছে বা বসে যাচ্ছে। এবার ওয়াই অক্ষ বরাবর আমি প্রত্যেকটি বর্গক্ষেত্রের বাহুগুলোকে ধরেছি ওয়াই অক্ষ বরাবর 1 একক করে, অর্থাৎ 0 থেকে যখন আমি 5-এ পৌঁছালাম, দেখো 1 2 3 4 5 মিলে গেল। আবার 5-এর থেকে 10-এ দেখো 5 দূরত্ব, 10-এর থেকে 15-তে দেখো কাউন্ট করো, 1 1 করে 15 অবধি পৌঁছে যাবে। অর্থাৎ আমাদের এইভাবে অ্যালোকেশন করলে আমাদের সঠিকভাবে এটি বসে যায়। এরপর আমরা প্রথম যেটি পেয়েছিলাম সেগুলোকে এখানে আমরা অ্যালট করব। আমাদের প্রথম বিন্দুটি ছিল 60,4, অর্থাৎ শ্রেণী সীমানার ঊর্ধ্ব সীমা ছিল 60 আর তাদের করেসপন্ডিং ক্রমযৌগিক পরিসংখ্যা ছিল 4। তাহলে এদিক থেকে 60 এলাম আর এদিক থেকে আমি 1 2 3 4 এই 4 পয়েন্টটিকে এখানে বসালাম। নেক্সট 70 ছিল ঊর্ধ্ব শ্রেণী সীমানা, তার করেসপন্ডিং পরিসংখ্যা ছিল 12। তাহলে এখান থেকে আমি 70-তে আসলাম আর এদিক থেকে আমি কাউন্ট করলাম। তাহলে এখানে 5, এখানে 10, 10-এর পরে 11 12, এটি হয়ে গেল আমাদের 70,12 পয়েন্ট। অনুরূপভাবে এটির করেসপন্ডিং পরিসংখ্যা ছিল 24, তোমরা ছক থেকে দেখে নিতে পারো। তার করেসপন্ডিং পরিসংখ্যা যদি 24 হয় তাহলে এতখানি 20, 21, 22, 23, 24, 24-এ পৌঁছে গেলাম। তারপরে আমাদের 90, তার করেসপন্ডিং পরিসংখ্যা ছিল 30, তাহলে 90 এতখানি 25 আর এখানে 30 আছে। তাহলে আমরা এই বিন্দুটা দিলাম এবং নাম হলো এটার 90,30। এবং তার পরেরটি হলো 100, 100-এর করেসপন্ডিং পরিসংখ্যা 40, তো 40 এখানে বসালাম এবং এগুলিকে আমরা হাইলাইট করে দিলাম। এরপর যেটা করতে হবে, আমি বারবার বলেছিলাম ফ্রি হ্যান্ড স্মুথ কার্ভ, অর্থাৎ হস্তাঙ্কিত মসৃণ বক্ররেখা। তোমরা যেটা করবে, পাশাপাশি দুটো বিন্দুর মধ্যে স্কেল বসাবে এবং পেন্সিল দিয়ে জয়েন করে দেবে। তো তোমরা বুঝতে পারছো যদি আমরা স্কেল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু একদম স্ট্রেট একটা দাগ পড়বে, কোনো টেরা বেঁকা হওয়ার প্রশ্ন নেই। তো তোমরা কি করবে, পাশাপাশি দুটো বিন্দুর মাঝখানে স্কেল বসাবে এবং ঠিক সেই দুটোকেই কিন্তু জয়েন করবে। আবার এই দুটো বিন্দুর মাঝখানে স্কেল বসাবে, এই দুটোকে জয়েন করবে, এই দুটোর মাঝখানে স্কেল বসাবে, এই দুটোকে জয়েন করবে এবং অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে জয়েন করবে। তো এইভাবে আমরা যদি জয়েন করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটি সন্নিহিত দুটি বিন্দুকে আমরা একটি সরল রেখা দ্বারা যুক্ত করতে পারছি এবং প্রত্যেকটি সরলরেখা একটা সুন্দর সরলরেখা রূপে অঙ্কন করা সম্ভব হয়েছে। এটিকে আমরা ফ্রি হ্যান্ড স্মুথ কার্ভ বলছি, যেহেতু কার্ভগুলো একদম স্ট্রেট আছে, কোথাও বেঁকা তেরা নেই। এবং এটা অবশ্যই তোমরা স্কেলের সাহায্যে অঙ্কন করবে। অঙ্কন করা হয়ে গেলে তোমরা এখানে অবশ্যই লিখে দিবে যে এক্স অক্ষের নিচে লিখতে হবে উচ্চ শ্রেণী সীমানা এবং ওয়াই অক্ষের এখানে লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা। যদি চাও এখানে তোমরা ছোট করে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারো লেস দ্যান টাইপ। এবং এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 একক আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 পরিসংখ্যা। তো এইভাবে তোমাদেরকে গ্রাফটি অঙ্কন করতে হবে এবং গ্রাফটি অঙ্কন করা হয়ে গেলে গ্রাফটি অঙ্কন করার জন্য তুমি যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছো সেটিকে তুমি একটু ব্যাখ্যা করে দেবে। যেমন ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 পরিসংখ্যা ধরে 60,4, কেন 60,4, এই যে ঊর্ধ্ব পরিসীমা বা ঊর্ধ্ব শ্রেণী সীমানা 60, তার করেসপন্ডিং ক্রমযৌগিক পরিসংখ্যা 4, তাহলে 60,4, দেন 70,12, দেন 80,24, দেন 90,30, দেন 100,40 বিন্দুগুলিকে গ্রাফ পেপারে স্থাপন করা হলো।
বিন্দুগুলি হস্তাঙ্কিত মসৃণ বক্ররেখা, যেটা আমি এখনই বোঝালাম, দ্বারা যুক্ত করে আমরা ক্ষুদ্রতর সূচক অজাইব পেলাম। লেখচিত্র বক্রের প্রারম্ভিক বিন্দু 50,0 ছিল। প্রারম্ভিক বিন্দু ছিল হচ্ছে আমাদের এই বিন্দুটি, এটিকে আমরা 50,0 বলবো। কারণ কি, 60 থেকে আমরা যদি 5 কমে যাই তাহলে এটা কিন্তু 50 হবে, অর্থাৎ 50,0। এবং আমরা দেখতে পাচ্ছি পরেরটি কত হচ্ছে আমাদের, বা আমাদের শেষেরটি কত, 100,40। তাহলে অন্তিম বিন্দু হলো আমাদের 100,40। তো এইভাবে আমরা ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা অঙ্কন করব, যে ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানাকে ধরতে হবে ভুজ, এবং তার করেসপন্ডিং যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে সেটিকে ধরতে হবে তার কোটি। এরপর দেখা যাক যে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে অঙ্কন করতে হয়। অবশ্যই সর্বপ্রথম আমাদের যে পরিসংখ্যা তালিকা দেওয়া থাকবে সেটিকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকায় রূপান্তরিত করব, বা নতুন করে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা প্রস্তুত করব। বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমরা অবশ্যই গ্রেটার দেন টাইপ বা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা প্রস্তুত করব। তারপর আমরা এক্স অক্ষ বরাবর প্রত্যেক শ্রেণীর প্রকৃত নিম্ন শ্রেণী সীমানা, অর্থাৎ আগেরবার আমরা ঊর্ধ্ব শ্রেণী সীমানা নিয়েছিলাম, এরপর কিন্তু আমরা নিম্ন শ্রেণী সীমানা নিব। নিম্ন শ্রেণীর সীমানা চিহ্নিত করতে হবে এবং প্রত্যেক শ্রেণীর অনুরূপ ক্রমযৌগিক পরিসংখ্যাগুলিকে আমরা ওয়াই অক্ষ বরাবর চিহ্নিত করতে হবে। তাহলে প্রতিটা বিন্দু স্থানাঙ্ক কি হবে, প্রতিটা বিন্দু স্থানাঙ্ক হবে নিম্ন শ্রেণীর সীমানা কমা অনুরূপ ক্রমযৌগিক পরিসংখ্যা। যেটা আগের বার আমরা যখন করেছিলাম তখন আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা আর করেসপন্ডিং ক্রমযৌগিক পরিসংখ্যা। অর্থাৎ আমি তো আগের উদাহরণটিকে টেনে আনি, তাহলে আমাদের 20,40, 40,60, 60,80, 80,100 ধরা যাক এরকম ছিল। এর করেসপন্ডিং আমাদের ছিল ধরা যাক 2, তারপর ছিল আমাদের 7, তারপর ছিল আমাদের 10, তারপর ছিল আমাদের 15। এরকম ছিল আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা। আমি তোমাদেরকে প্রথমে ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে বোঝাচ্ছি। ক্ষুদ্রতর ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম, 40,2, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা আমরা নিয়েছিলাম। দেন নিয়েছিলাম 60,7, দেন 80,10, দেন 100,15। তো বৃহত্তরের ক্ষেত্রে আমরা কি করব, বৃহত্তরের ক্ষেত্রে একটুখানি আলাদা হয়ে যাবে। বৃহত্তরের ক্ষেত্রে আমরা যখন তৈরি করব আমরা দেখব যে আমরা নিচ থেকে যোগ করতে করতে আমরা উপরের দিকে যাচ্ছি, অর্থাৎ সেক্ষেত্রে পরিসংখ্যা তালিকাটি অনেকটি এরকম হবে 3, তারপরেরটি ধরা যাক 9, তারপরেরটি ধরা যাক 15, এবং সবার শেষেরটি ধরা যাক 20। হলো আমরা ক্রমযৌগিক তালিকা থেকে আমরা যখন বিন্দুগুলিকে চুজ করব সেগুলি হবে 20,20, অর্থাৎ আমরা নিম্ন শ্রেণী সীমানাটা নিব, তার করেসপন্ডিং পরিসংখ্যা। তারপরেরটা কত হবে, 40,15, 40,15, তারপরটি কত হবে 60,9, তারপরটি কত হবে 80,3। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা যখন ক্ষুদ্রতর নিব তখন আমরা নিব ঊর্ধ্ব, আর যখন আমরা বৃহত্তর নিব তখন আমরা নিব নিম্ন। তো আজকে দ্বিতীয় উদাহরণটি দেখো। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা বৃহত্তর সূচক তৈরি করে ছক কাগজে অজাইব অঙ্কন করো। শ্রেণী 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, 20 to 25, 25 to 30, এবং করেসপন্ডিং পরিসংখ্যা আছে 4, 10, 15, 8, 3, 5। এটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। তো আমাদের যেটা প্রথমে করতে হবে, আমরা প্রথমে শ্রেণীটা ভালো করে দেখে নেব। শ্রেণীটি কন্টিনিউয়াসই আছে, কোথাও সমস্যা নেই, অর্থাৎ এটি একটি প্রকৃত শ্রেণী সীমানা। কিন্তু পরিসংখ্যাগুলোকে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করতে হবে এবং গ্রেটার দেন টাইপ। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা নিচ থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা শ্রেণীগুলো লিখে নিলাম প্রশ্ন থেকে, তাদের করেসপন্ডিং পরিসংখ্যাগুলো লিখে নিলাম প্রশ্ন থেকে। এরপর আমরা যখন ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করব, যেহেতু এটা গ্রেটার দেন টাইপ, তাহলে এই ক্ষেত্রে আমরা নিচের থেকে স্টার্ট করব, অর্থাৎ 5 চলে আসলো 5, তারপর 5 প্লাস 3 হয়ে গেল 8, 8 প্লাস 8 হলো 16, 16 প্লাস 15 হলো 31, 31 প্লাস 10 হলো 41, এবং 41 প্লাস 4 হলো 45। এই 45 হলো আমাদের যে পরিসংখ্যাগুলি আছে তাদের সমষ্টি। তোমরা যদি এই পরিসংখ্যাগুলোকে যোগ করো তাহলে দেখবে এই পরিসংখ্যাগুলোর সমষ্টি হবে 45। এবং যদি কখনো দেখো যে এখানকার যোগ করে 45 আসছে কিন্তু এখানে 45 আসেনি, তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয়ে গেছে। তো আমরা যখন ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করেছিলাম তখন কিন্তু আমরা উপর থেকে স্টার্ট করেছিলাম, অর্থাৎ প্রথমে 4, দেন 4 প্লাস 10 অর্থাৎ 14, তারপর আমাদের 14 প্লাস 15 অর্থাৎ 29, আমরা উপর থেকে নিচের দিকে নেমেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করলাম, নিচের দিকে যোগ করতে করতে আমরা উপরের দিকে গেলাম। তো তোমাদের এটা বেসিক জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে।
এরপর আমরা এগুলোকে আমরা যখন গ্রাফ পেপারে প্লট করব তখন আমরা প্রত্যেকটা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা নেব, অর্থাৎ প্রথম বিন্দুটি হবে 0, করেসপন্ডিং আমাদের পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা আছে 45। নেক্সট হবে আমাদের 5, করেসপন্ডিং কত আছে 41। তোমরা কিন্তু পরিসংখ্যাটা দেখবে না, তোমরা কি দেখবে, তোমরা দেখবে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তার করেসপন্ডিং কত আছে, করেসপন্ডিং আছে হচ্ছে 10, তার করেসপন্ডিং 31। নেক্সট কত লিখবো 15, তার করেসপন্ডিং কত 16। নেক্সট 20, তার করেসপন্ডিং 8, এবং শেষেরটি কত আছে 25, তার করেসপন্ডিং 5। তো এই হলো আমাদের এই গ্রাফের ক্ষেত্রে বিন্দু, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানাগুলো হয়ে যাবে আমাদের ভুজ, এবং তাদের করেসপন্ডিং যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা হয়ে যাবে আমাদের কোটি। এরপরে আমরা গ্রাফ পেপারের মধ্যে পয়েন্টগুলোকে প্লট করি। এক্স অক্ষ একটু ভালো করে তোমরা দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা কিভাবে এই ক্ষেত্রে আলাদা আলাদা করে পয়েন্টসগুলোকে বসিয়েছি। তো আমি এখানে প্রত্যেকটা দূরত্বকে দেখো, প্রথম দূরত্ব প্রত্যেকটাকে আমি এখানে আলাদা আলাদা করে হাইলাইট করেছি। প্রথমে 0, তারপর 5, 10, 15, 20, 25, 30, 35 এক্সেট্রা, এবং করেসপন্ডিং এদিকে 5, 10, 15, 20। এবং এখানে আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রটি আছে তার এক্স অক্ষ বরাবর দূরত্বগুলোকে আমি 1 একক ধরেছি, এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্বগুলোকেও আমি 1 একক বা 1 পরিসংখ্যা ধরেছি। আমি বারবার বলছি এটা ডিপেন্ড করবে আমাদের প্রশ্নের মানের উপরে। যদি অল্প মান থাকে তাহলে আমরা ছোট ধরতে পারি, যখন বড় মান থাকবে তখন আমরা একটু বেশি বেশি করে দূরত্বগুলোকে কনসিডার করব। এবং অবশ্যই তোমরা প্রশ্নের মধ্যে বা উত্তরপত্রে কিন্তু এগুলোকে ভালো করে মেনশন করবে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হলো 1 পরিসংখ্যা। তো প্রত্যেকটা বিন্দুকে আমরা সঠিকভাবে তাদের স্থানে বসালাম। প্রথমটা হলো 0,45, তারপরটি হলো 5,41, তারপরটি হলো 10,31, তারপরটি হলো 15,16, 20,8 এবং 25,5। এগুলোকে প্লট করার পরে পাশাপাশি দুটো বিন্দুকে স্কেল বসিয়ে তোমরা পেন্সিল দিয়ে জয়েন করে দিবে, এবং এইভাবে প্রত্যেকটা বিন্দুকে জয়েন করলে তোমরা যে বক্ররেখাটা পাবে সেটাই হবে আমাদের বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বক্ররেখা বা অজাইভ গ্রেটার দেন টাইপ বা মোর দেন টাইপ, গ্রেটার দেন টাইপ বা অনেক সময় মোর দেন টাইপও বলা হয়। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে যখন আমরা ক্ষুদ্রতর পরিসংখ্যা তালিকা তৈরি করি তখন সেটি ক্রমবর্ধমান একটি বক্ররেখা হয়, এবং আমরা যখন বৃহত্তর ক্রমযৌগিক বক্ররেখা তৈরি করি তখন কিন্তু সেটা একটা নিম্নমান বক্ররেখা তৈরি করে। এরপর যেটা করতে হবে সেটা হলো আগের মতন ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 0,45, 5,41, 10,31, 15,16, 20,8 এবং 25,5 বিন্দুগুলিকে স্থাপন করা হলো। আবার বলছি, বৃহত্তরর ক্ষেত্রে আমাদের যে ভুজ আসবে সেটা কিন্তু প্রত্যেকটা শ্রেণী সীমানার নিম্ন শ্রেণী সীমানা, আর আমরা যখন ক্ষুদ্রতর করেছিলাম তখন আমরা ঊর্ধ্ব শ্রেণী সীমানা নিয়েছিলাম। এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে। তারপর এই বিন্দুগুলোকে আমরা মসৃণ বক্ররেখা দ্বারা যুক্ত করলাম, মানে স্কেল বসিয়ে আমরা এগুলোকে জয়েন করে দিলাম। জয়েন করে দিলে আমরা যে গ্রাফটি পেলাম সেটি হলো আমাদের বৃহত্তর সূচক অজাইভ। এরপরে যে উদাহরণটি আমি তোমাদের সামনে তুলে ধরছি বা যে উদাহরণটি নিয়ে আলোচনা করছি সেটিতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা অজাইভ থেকে যে কোনো রাশি তথ্যের মধ্যমান নির্ণয় করতে পারি। তাহলে দেখো বলা আছে যে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যমান নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়: নম্বর 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, ছাত্রী সংখ্যা 6, 10, 18, 30, 46। তো তোমরা স্পষ্টই বুঝতে পারছো যে এই ক্ষেত্রে যে তালিকা দেওয়া আছে সেটা আমাদের লেস দেন টাইপ তালিকা দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি এই ক্ষেত্রে বক্ররেখা প্রস্তুত করি আমরা একটি লেস দেন টাইপ অজাইভ তৈরি করব, তাই তো? তাহলে আমরা একটি লেস দেন টাইপ অজাইভ এক্ষেত্রে আমরা তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে যেমন এখানে বলেছে 10-এর কম, 10-এর কম কত 6, 20-এর কম আছে 10, 30-এর কম 18 এবং 40-এর কম 30 এবং 50-এর কম 46, অর্থাৎ আমাদের এক্ষেত্রে লেস দেন টাইপ ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকাই প্রশ্নে দেওয়া আছে, আমাদের আলাদা করে তালিকা প্রস্তুত করার দরকার নেই। এরপর তোমরা একটু ভালো করে দেখো এই মানগুলি দেখো কেমন আছে। আমরা সাধারণত পরিসংখ্যাগুলোকে ওয়াই অক্ষ বরাবর এবং আমরা যে রাশি তথ্যমালা আছে সেগুলোকে এক্স অক্ষ বরাবর বসিয়ে থাকি। তো এখানে প্রথমে আছে 10-এর কম, তাহলে 10, করেসপন্ডিং 6 বসবে। নেক্সট আমাদের বসবে হচ্ছে 20, করেসপন্ডিং 10। নেক্সট আমাদের বিন্দুটি হবে 30, করেসপন্ডিং 18।
নেক্সট হবে আমাদের 40 করেসপন্ডিং 30, নেক্সট হবে 50 করেসপন্ডিং 46। তো এই ক্ষেত্রে তোমরা দেখো পরপর দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 10 করে আছে, 10 করে। তো আমাদেরকে গ্রাফ পেপারের মধ্যে যখন আমরা ডিস্টেন্সগুলোকে নেব, আমাদের যে ক্ষুদ্রতম বক্ররেখা থাকে, আমরা যদি এক্স অক্ষ বরাবর হিসাব করি, আমরা দেখি যে পাশাপাশি দুটো বিন্দুর মধ্যে 5টা বাক্স থাকে। তাহলে আমাদের 0 থেকে 10-এ পৌঁছাতে হলে প্রত্যেকটা বাক্সকে আমাদের 2 একক করে ধরতে হবে। তাহলে 0 থেকে 10-এ পৌঁছাতে পারবো 5টা বাক্স মিলে, আবার 10-এর থেকে 20-তে পৌঁছাতে পারবো 5টা বাক্স মিলে, আবার 20 থেকে 30-এ পৌঁছাতে পারবো 5টা বাক্স মিলে। আর ওয়াই অক্ষ বরাবর আমরা প্রত্যেকটা বাক্সের দৈর্ঘ্যকে এক একক করে ধরতে পারি, কারণ এক্ষেত্রে মানগুলো অল্প বা ছোটই আছে, 6, 10, 18, 30, 46, কোনো সমস্যা হবে না। তো তোমরা এগুলো ছাড়া অন্য মান ধরেও কাজ করতে পারো, কিন্তু যে মানই ধরবা না কেন এমনভাবে ধরবে যাতে গ্রাফ পেপারের মধ্যে সেটি বসালে গ্রাফ পেপারে যে ছবিটি তৈরি হবে সেটা যেন দেখতে প্রাসঙ্গিক মনে হয়। তো আগের মতন করে গ্রাফ পেপারের মধ্যে সমস্ত বিন্দুগুলিকে বসানো হলো, এবং বিন্দুগুলিকে বসানোর পরে আমরা স্কেল বসিয়ে বসিয়ে প্রত্যেকটি সন্নিহিত বিন্দুগুলিকে সরলরেখা দ্বারা যুক্ত করে দিলাম, ফলে আমরা একটা মসৃণ বক্ররেখা পেলাম, লেস দেন টাইপ গ্রাফ। এরপর আমাদেরকে মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা সবার প্রথমে ক্যাপিটাল এন এর মানটা দেখব। যেমন এই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল এন এর মান এসেছে 46, তাহলে তার অর্ধেক অর্থাৎ 46/2 অর্থাৎ 23 আমাদেরকে ওয়াই অক্ষর মধ্যে 23 পয়েন্টটিকে খুঁজতে হবে। যেমন এই ক্ষেত্রে 23 পয়েন্টটি এখানে রয়েছে, তো এই পয়েন্টটিকে আমরা হাইলাইট করলাম। এরপর আমরা 23 পয়েন্ট থেকে এক্স অক্ষে সমান্তরাল করে একটি সরলরেখা অঙ্কন করব। ধরা যাক এই সরলরেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করলো। এরপর আমাদের যেটা করতে হবে, পি বিন্দু থেকে ও এক্স সরলরেখার উপরে একটি লম্ব অঙ্কন করতে হবে, এবং ধরা যাক এই লম্বটি ও এক্স সরলরেখাকে এম বিন্দুতে ছেদ করলো। আমাদের এবার এম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যেমন এই ক্ষেত্রে এম বিন্দুর স্থানাঙ্ক হলো 34,0। এই 34,0-র মধ্যে যে 30 মানটি আছে অর্থাৎ এম বিন্দুর যে ভুজ, এই মানটি হবে এই রাশি তথ্যমালার ক্ষেত্রে নির্ণেয় মধ্যমা অর্থাৎ মিডিয়ান। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে বৃহত্তর হোক বা ক্ষুদ্রতর হোক একই পদ্ধতি অনুসরণ করব। আমরা আমাদের বৃহত্তরর ক্ষেত্রে যেভাবে বৃহত্তর পরিসংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের বৃহত্তরর ক্ষেত্রে বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বক্র বা ক্ষুদ্রতরর ক্ষেত্রে ক্ষুদ্রতর পরিসংখ্যা বক্র যেভাবে আঁকাতে হয় সেভাবে আঁকাবো। আঁকানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাপিটাল এন অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি আমরা নির্ণয় করব। সেই সমষ্টিকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব। 2 দিয়ে ডিভাইড করলে যেমন এই ক্ষেত্রে 23 এসেছে, আমরা সেই বিন্দুটিকে ওয়াই অক্ষের মধ্যে স্থাপন করব। যেমন এই ক্ষেত্রে 23 বিন্দুটি এটি হলো। এই বিন্দুতে আমরা স্কেল রেখে এক্স অক্ষে সমান্তরাল করে একটি সরলরেখা অঙ্কন করলাম। সেই সরলরেখাটি বক্ররেখাটিকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটির স্থানাঙ্ক, সেই বিন্দুটির নাম দেওয়া যাক পি। সেই বিন্দুটির স্থানাঙ্ক না বের করলেও কোনো সমস্যা নেই। পি বিন্দু থেকে আমরা ও এক্স সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করলাম। সেই লম্বটি ও এক্স সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করলো, যেমন এই ক্ষেত্রে এম বিন্দুতে ছেদ করলো, তার স্থানাঙ্ক আমাদের অতি অবশ্যই বের করতে হবে। সেই স্থানাঙ্কতে যে ভুজ হবে অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক হবে, সেটি হবে এই রাশি তথ্যমালার ক্ষেত্রে মধ্যমা বা মিডিয়ান। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর কিভাবে লিখতে হবে, ঠিক আগের মতন ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2 নম্বর, এক্ষেত্রে নম্বর লেখা হলো এই কারণে যে এই ক্ষেত্রে দেখো আমাদের শ্রেণী সীমানার পরিবর্তে এখানে নম্বর লেখা আছে। তো এখানে যা থাকবে তোমরা এখানে তাই লিখতে পারো, একক লিখলেও কোনো সমস্যা নেই। আর এখানে দেখো পরিসংখ্যা জায়গায় ছাত্রী সংখ্যা আছে, তাই ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একজন ছাত্রী ধরে বিন্দুগুলো আমাদের 10, 6, 20, 10, 30, 18, 40, 30 এবং 50, 46 বিন্দুগুলিকে স্থাপন করা হলো। বিন্দুগুলিকে স্কেল দিয়ে আমরা জয়েন করলাম। জয়েন করার ফলে আমাদের কি পাওয়া গেল, ক্ষুদ্রতর সূচক অজাইব আমরা পেলাম। এরপর আমরা ক্যাপিটাল এন দেখব। ক্যাপিটাল এন এর ঠিক অর্ধেক 23, আমরা ওয়াই অক্ষের ওপর 23 বিন্দুটি যেখানে আছে সেটিকে আমরা বসালাম বা সেটিকে আমরা হাইলাইট করলাম। সেই বিন্দু থেকে আমরা এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলাম। সরলরেখাটি অজাইভটিকে পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দু থেকে আমরা ও এক্স সরলরেখার উপরে পি এম লম্ব টানলাম। এরপরে আমাদের এম বিন্দু স্থানাঙ্ক অবশ্যই বের করতে হবে, এবং সেই স্থানাঙ্ক যদি
আলফা কমা বিটা হয়, তাহলে যে আলফা মানটি আছে এই মানটিকে আমরা বলবো যে এই রাশি তথ্যমালার মধ্যমা বা মিডিয়ান। অর্থাৎ আমাদের সবসময় এক্স স্থানাঙ্ক বা ভুজটিকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে 34 হলো আমাদের নির্ণেয় মধ্যমা বা মিডিয়ান। তো আজকের ভিডিওর শেষ উদাহরণে আমরা চলে এসেছি। এই উদাহরণটি আলাদা করে কোনো নতুন উদাহরণ নয়, আগের উদাহরণগুলোর মিশ্র রূপ বলতে পারো তোমরা। এর আগের উদাহরণ বা এই উদাহরণে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে বা অজয় অঙ্কনের ক্ষেত্রে সেটি ক্ষুদ্রতর হোক বা বৃহত্তর হোক, কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এগুলো প্র্যাকটিস হয়ে গেলে তোমরা টেক্সট বুক থেকে বা তোমাদের কাছে যেই পুস্তক আছে বা যেই বুক আছে সেখান থেকে তোমরা এই জাতীয় আরও অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে। এবং সেগুলো প্র্যাকটিস করতে গিয়েও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় সেটিও আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো আমি মূলত আমার ভিডিওগুলোতে বিভিন্ন বছর মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো তোমাদের সামনে আমি সমাধান সহ আলোচনা করে থাকি। কিন্তু তোমরা এগুলোকে প্র্যাকটিস করার পরে অবশ্যই টেক্সট বুক প্র্যাকটিস করবে, তাতে তোমাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। তো আজকে শেষ উদাহরণটি দেখো, বলা হয়েছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক অজাইভ ও বৃহত্তর সূচক অজাইভ ছক কাগজে অঙ্কন করে মধ্যমান নির্ণয় করো। অর্থাৎ আমরা একটাই গ্রাফ পেপারের মধ্যে বৃহত্তর এবং ক্ষুদ্রতর দুটো অজাইবি অঙ্কন করব এবং সেখান থেকে আমরা মধ্যমান নেব। তো শ্রেণী 100 থেকে 120, 120, 140, 140, 160, 160, 180, 180 আর 200 দেওয়া আছে। অর্থাৎ আমাদের শ্রেণী দৈর্ঘ্যগুলো কিন্তু যথেষ্ট বড় বড়। এবং আমরা জানি শ্রেণীগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর স্থাপন করি। আবার পরিসংখ্যা 12, 14, 8, 6, 10 এটা সাধারণ পরিসংখ্যা দেওয়া আছে। তো এই সাধারণ পরিসংখ্যা থেকে আমি একই সঙ্গে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা এবং বৃহত্তর সূচক পরিসংখ্যা তালিকা তৈরি করি। ক্ষুদ্রতরের ক্ষেত্রে আমরা উপর থেকে যোগ করতে করতে নিচের দিকে নামলাম, বৃহত্তরের ক্ষেত্রে আমরা নিচ থেকে যোগ করতে করতে উপরের দিকে গেলাম। তো এই ক্ষেত্রে আমি এক্স অক্ষ বরাবর দূরত্বগুলো কিভাবে নিব বা কতটা করে নিব একটু ভালো করে বুঝে নাও। 100 আর 120 মধ্যে অন্তর 20, 120 থেকে 140-এর মধ্যে অন্তর 20, অর্থাৎ প্রত্যেকটাতে অন্তর 20। আমরা জানি এক্স অক্ষ বরাবর আমরা 5 ঘর দূরে দূরে আমরা একটা করে পয়েন্টকে অ্যালট করি, তাই তো? অর্থাৎ আমাদের প্রথমেরটা ও, তারপরেরটা আমাদের কত হবে? পরেরটা হবে আমাদের 120, তারপরেরটা হবে আমাদের 140, তারপরেরটা হবে আমাদের 160, তারপরেরটা হবে আমাদের 180, তারপরেরটা হবে আমাদের 200। বা তোমরা যদি চাও এখানে 100, তারপর 120, তারপর 140, তারপর 180, তারপর 200 বসাতে পারো। তো আমি যে জায়গাটা বোঝানোর চেষ্টা করছি সেটা ভালো করে দেখো। এই দুটোর মধ্যে অন্তর আমরা জানি কতগুলো ঘর থাকে, মোট ছোট ছোট 5টা ঘর থাকে। কিন্তু আমার এখান থেকে এখানে পৌঁছানোর জন্য 20 ঘর চাই, মানে 20 একক চাই। তাহলে আমি প্রত্যেকটা ঘরের দূরত্বকে 4 একক করে কনসিডার করি। অর্থাৎ একটা ঘর যদি আমাদের 4 একক হয় তাহলে 5টা ঘর আমাদের 20 একক হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। তাহলে আমি প্রত্যেকটা একক দূরত্বকে 4 একক করে যদি কনসিডার করি তাহলে 120 থেকে 140-এ পৌঁছানোর জন্য 5টা ঘর হলেই চলবে। আবার 140 থেকে 160-এ পৌঁছানোর জন্য 5টা ঘর চলবে। অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবর যখন বর্গক্ষেত্রগুলো কনসিডার করব তাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক্স অক্ষ বরাবর আমরা 4 একক করে ধরবো। কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে এখানে পরিসংখ্যাগুলো ক্ষুদ্রই দেওয়া আছে, বেশি বড় মান নেই। সেক্ষেত্রে পরিসংখ্যাগুলো আমরা 1 একক করে কনসিডার করলে কোনো সমস্যা নেই। আর তোমরা যদি 100 থেকে স্টার্ট করো, অর্থাৎ প্রথমটি হবে 100, তারপরেরটি হবে 120, তারপরেরটি হবে 140, তারপরেরটি হবে 160, সেক্ষেত্রে 100-র আগের ও বিন্দুটি হয়ে যাবে আমাদের 80 বিন্দু। তো গ্রাফ পেপারের মধ্যে আমি দেখো প্রথমে 100 ধরেছি, তারপর 120, 140, 160, 180, 200, 220, 240, 260, 280, 300 এবং এদিকে 5, 10, 15। অর্থাৎ এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যগুলো আছে এগুলো হচ্ছে আমাদের 4 একক করে। তাহলে আমি প্রথম ও থেকে যখন 100-তে পৌঁছাবো, অর্থাৎ ওটি হবে আমাদের 80। 100 থেকে 120-তে পৌঁছানোর জন্য 5 ঘর হলেই চলবে, 120 থেকে 140-এর জন্য 5 ঘর। অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা দূরত্বকে আমরা কত ধরবো? আমরা এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা দূরত্বকে আমরা ধরে নেব 4 একক করে, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা প্রত্যেকটা দূরত্বকে ধরে নেব হচ্ছে 1 একক করে। এরপর তোমরা যেভাবে ক্ষুদ্রতর এবং বৃহত্তর গ্রাফ অঙ্কন করেছো এতক্ষণ ধরে, এখানেও সেভাবে অঙ্কন করবে। অঙ্কন করলে দেখো আমাদের এই দিকের গ্রাফটি যেটা হলো সেটা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের ক্ষুদ্রতর সূচক অর্থাৎ লেস দেন টাইপ অজাইভ, আর এটা হয়ে যাবে আমাদের গ্রেটার দেন টাইপ অজাইভ, তাই তো? তো এগুলো তোমরা অঙ্কন করতে পারবে। এরপর আমাদেরকে মধ্যমান নির্ণয়ের জন্য যেটা করতে হবে, আমাদেরকে ভালো করে মন দিয়ে দেখতে হবে এই অজাইভ দুটি কোন বিন্দুতে ছেদ করলো। যেমন এই ক্ষেত্রে এই অজাইভ দুটি পি বিন্দুতে ছেদ করলো। তো আমরা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে ভালো করে আমরা হাইলাইট করলাম।
হাইলাইট করার পরে সেই বিন্দু থেকে আমরা ও এক্স অক্ষের উপরে একটি লম্ব অঙ্কন করলাম। এক্ষেত্রে পিএম হলো আমাদের ও এক্স সরলরেখার উপরে অঙ্কিত লম্ব। তাহলে আমাদেরকে এবার এম বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। যেমন এই ক্ষেত্রে এম বিন্দু স্থানাঙ্ক আমাদের বেরিয়েছে 138,0। তো আমরা আগেই বলেছিলাম যে আমাদের এক্স অক্ষের উপরে যে লম্ব পাদবিন্দুটি আছে তার যে ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্ক আছে সেটি হয় আমাদের মধ্যমা। তাহলে এই রাশি তথ্যমালার ক্ষেত্রে মধ্যমা কত হবে? এই রাশি তথ্যমালার ক্ষেত্রে মধ্যমা হবে আমাদের 138। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে যে কিভাবে আমরা ক্ষুদ্রতর এবং বৃহত্তর অজায়ব এবং তাদের ছেদবিন্দু থেকে লম্ব অঙ্কন করে সেই লম্বের পাদবিন্দু স্থানাঙ্কর এক্স স্থানাঙ্ক থেকে বা ভুজ থেকে আমরা সেই রাশি তথ্যমালার মধ্যমা বা মিডিয়ান বের করতে পারি।